কোনো একটা ঘটনা ঘটে গেছে, বেশ ভয়ঙ্কর একটা ঘটনা, যার ফলে থানায় এসেছে অনন্যা। না, অভিযোগ করতে নয়, তাকে জেরা করা হচ্ছে। আর জেরা করছেন থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কি হয়েছিল আর কেন হয়েছিল সব জানতে চায় ওসি। অনন্যা বলতে শুরু করে একদম শুরু থেকে। দর্শক, অনন্যার জবানিতে শোনার সেই কাহিনীগুলো এখন আমি সাইফ আপনাকে শোনাবো। তবে মনে রাখবেন, এইসব কিন্তু আমি আপনাকে শোনাচ্ছি না, বরং অনন্যা শোনাচ্ছে পুলিশ অফিসারকে। স্ক্রিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে অনন্যা আর রোমানকে দেখা যায়। অনন্যাকে কেউ একজন প্রপোজ করেছিল, তাই সে অনেক রেগেছিল। বোঝাই যাচ্ছিল অনন্যা আর রোমানের মধ্যে সম্পর্ক চলছে। অনন্যা তাকে শান্ত করে আর বলে সে এসবে কান দেয় না। এরপর অনন্যা তাকে নেশা করা ছেড়ে দিতে বলে, কিন্তু রোমান শুরুতে রাজি হতেই চায় না। বেশ কিছুক্ষণ পর সে বলে, আচ্ছা, তোমার কথায় রাজনীতি ছেড়ে দিছি, নেশাও ছেড়ে দেব, তবে তুমি কখনো আমার সাইডে যাইবে না তো? অনন্যা বলে, কখনো না। দৃশ্য ফেরে বর্তমানে। অনন্যা বলছে, আমার লাইফ থেকে ওকে সরানোর অনেক চেষ্টা করেছি স্যার। ওরে নেশা ছাড়তে বলছি, রাজনীতি ছাড়তে বলছি, সব ছেড়ে দিছে সে। অর্থাৎ যদিও নিজের দেহের চাহিদার সঙ্গে যুদ্ধ করে রোমান নেশার জগৎ থেকে সরে আসে, কিন্তু যার জন্য এত সবকিছু সেই অনন্যা তাকে মোটেও মন থেকে ভালোবাসে না। আবার ফ্ল্যাশব্যাকে যাই আমরা। এরপর রোমানের সাথে তার বন্ধুদের দেখা হয়। এখানে ছিল তার বন্ধু তোজো। এরা তার প্রতি বেশ ক্ষিপ্ত ছিল, কারণ রোমানকে ফোনেও পাওয়া যাচ্ছিল না আর দেখাও পাচ্ছিল না তারা। রোমান তাদের বলে, আজ থেকে নেশাপানি করা বাদ, আমারে আর কোনো ঝামেলায়ও পাবি না। শুনে একই সাথে তারা হতবাক আর রাগান্বিত হয়, কিন্তু বোঝাই যাচ্ছিল রোমানের উপর তাদের বেশি একটা কথা বলারও সাহস নেই। এই সময় তাদের এক রাজনৈতিক বড় ভাই রোমানের বন্ধু তোজোকে কল দিয়ে রোমানের সাথে কথা বলতে চায়। মূলত এদের সবার রাজনৈতিক গুরু ছিল একজন মহিলা, যার নাম ছিল ডেইজি সরকার। এই সময় সেই বড় ভাই রোমানকে গালাগালি করে আর বলে, রাস্তা থেকে তুলে এনে তোকে আমরা আমির বানাইছি, আর এখন তুই পল্টি লস। এসব শুনেই রোমান রাগে জ্ঞান শূন্য হয়ে যায় আর সেই বড় ভাইকেই গালি দিয়ে বসে আর ডেইজিকে বলে দিতে বলে যে সে আর রাজনীতি করবে না। তার বন্ধুরা তার এই আচরণে আতঙ্কিত হয়ে পড়ে। সব শুনে ডেইজি থানায় ফোন করে আর রোমানের নামে মাদক ব্যবসায়, ইভটিজিং, ছিনতাই সহ বেশ কিছু মিথ্যা অভিযোগে মামলা সাজাতে বলে। অফিসার এসে রোমানের সাথে দেখা করে। স্বাভাবিক কথাবার্তার এক পর্যায়ে সে রোমানকে গ্রেফতার করার চেষ্টা করে, কিন্তু রোমান পালিয়ে যায়। অন্যদিকে অনন্যা তার বান্ধবীকে নিয়ে রিকশায় করে কোথাও যাচ্ছিল। তাদের কথা থেকে বোঝা যায় অনন্যা একরকম বাধ্য হয়ে রোমানের সাথে সম্পর্কে আছে। সে তাকে একজন বখাটে হিসেবেই ভাবে। রোমানের বন্ধু তোজো তাকে ফোন করে জানায় তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে আর পুলিশ তাকে কুকুরের মতো খুঁজছে। কিন্তু এত কিছুর পরও রোমান কিছুতেই ডেইজির কাছে মাথা নত করতে রাজি হয় না। সে অনন্যাকে ফোন করে জানায় সে এলাকায় ঢুকতেই পারছে না। শুনে মনে মনে খুশি হয় অনন্যা, কিন্তু প্রকাশ করে না। রাতে রোমান বাসার পেছনে এসে অনন্যার সাথে দেখা করবে বলে জানায়। ওই এলাকার থানার ওসির নাম রুবেল। তাকে ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন করে আর 24 ঘন্টা সময় দেয় রোমানকে ধরতে। আর কাকতালীয় ভাবে অনন্যা এই ওসি রুবেলের কাছেই সব ঘটনা বলছিল। রাতে রোমান দেখা করে অনুকে বলে তার সাথে পালিয়ে যেতে। অনন্যা বলে, কিন্তু আমার বাবা মা? রোমান বলে, তোর জন্য নেশা ছাড়ছি, রাজনীতি ছাড়ছি, সবকিছু ছাড়ছি, সব শত্রুকে বন্ধু বানাইছি, সব বন্ধুকে শত্রু বানাইছি। তুই আমার জন্য এটুকু ছাড়তে পারবি না? আমরা তো একবারে চলে যাবো না, আমরা আবার ফিরে আসবো। তুই এখন আমার সাথে চল, আমি এখন স্টেশনে গিয়ে তোর জন্য অপেক্ষা করব, আসবি তো? খানিক আতঙ্কিত অনন্যা রাজি হয়ে যায়, কিন্তু ব্যাগ গোছালেও সে বের হওয়ার সুযোগ পাচ্ছিল না। সে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলে রোমানকে। সকাল হলে অনন্যা চলে আসে ফাইনালি। রোমান অনেক বেশি খুশি হয়। ঢাকা যাবে, ছোট একটা বাসা নেবে, আবার অনেকদিন পর ফিরে আসবে এখানে, এসে অনন্যার বাবা মাকে রাজি করাবে। কত কত স্বপ্ন সে বলছিল অনন্যাকে। কিন্তু এই সময় সেখানে পুলিশ চলে আসে আর এইখানে প্রকাশ পায় এক বেদনাদায়ক সত্য। এই অনন্যাই পুলিশ দিয়ে ধরিয়ে দেয় রোমানকে। এত সব কিছু রোমান করেছিল শুধু অনন্যার মুখে হাসি ফোটাতে, আর সেই অনন্যাই। রোমান তীব্র দুঃখে চিৎকার করতে থাকে, তুই আমার সাথে বেইমানি করলি কেন? পুলিশ তাকে নিয়ে যায়। পত্রিকায় খবর ছাপে শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রোমান গ্রেফতার হয়েছে। খবর শুনে আনন্দে আটখানা হয় ডেইজি। সে বলে, আগামী 14 বছর আমি এই হারামজাদার চেহারাও দেখতে চাই না। রোমানের চ্যাপ্টার ক্লোজ। পরের দৃশ্যে অনন্যা আর সিফাতকে দেখা যায়। হ্যাঁ, অনন্যা রোমানের আড়ালে আরেকটি সম্পর্কে জড়িয়েছিল। ছেলেটির নাম সিফাত। পেশায় সে একজন প্রাইভেট টিউটর। অনন্যা তাকে বলে, যদি সত্যি আমাকে ভালোবাসো তবে 7 দিনের মধ্যে বিয়ে করতে হবে আর 3 মাসের মধ্যে বিদেশে নিয়ে যেতে হবে। সিফাত তাতেই রাজি হয় আর বলে, তুমি আসলে আমাকে ভালোবাসো? অনন্যা বলে, সত্যি যদি ভালো না বাসতাম তাহলে তোমার জন্য রোমানের পুলিশে ধরায় দিতাম। একে অপরকে জড়িয়ে ধরে তারা। বাসায় এসে সিফাত তার মাকে নানাভাবে মানাতে থাকে আর এক পর্যায়ে অনন্যার কথাও বলে ফেলে। শুনে তার মা রেগে গিয়ে বলে, ওই মেয়ে কোন এক সন্ত্রাসীর সাথে প্রেম করে বেড়ায়, সবাই ওরে নিয়ে গল্প করছে। কিন্তু সিফাত বলে,
এইসব ভালো মেয়েদের নিয়ে একটু রোটেই থাকে। প্রেম টেম কিছু না মা, ওকে ওই ছেলে শুধুই বিরক্ত করত, এতটুকুই। এইখানে আমরা আরো জানতে পারি সিফাতের কিন্তু বাবা নেই, আর সে ছাত্র হিসাবেও বেশ ভালো, টিউশনি করেই তার দিন কাটে। এত সব শোনার পর তার মা তার কথায় রাজি হয়ে যায়। অনন্যার পরিবারও এই ব্যাপারে জানে, আর তারাও রাজি হয়ে যায়, কারণ ছেলেটি ভালো ছিল, পরিবার ভালো ছিল। অনন্যা তো বেশ খুশি, বান্ধবীর সাথে অনেক প্ল্যান করে সে। এদিকে রোমান জেলের 4 দেয়ালে গুমড়ে মরছিল, আর অন্যদিকে ধুমধাম করে অনন্যার বিয়ে হয়ে যায়। অনেক খুশি ছিল সে নিজেও, কিন্তু বাসর রাতে বসেই অনন্যার নানা বাহানা শুরু। ফটোগ্রাফার ছিল না কেন, বাসর ঘর এত ছোট কেন, হ্যান ত্যান আরো কত কি। যাই হোক, কিন্তু আলটিমেটলি সংসার অত ভালো চলছিল না। অনন্যা অলস গোছের মেয়ে। সকালে যখন সিফাতের মা একা বসে রান্না করে তখন সে ঘুমিয়ে থাকে। অনেক বলে কয়ে সিফাত যাও তাকে পাঠালো, কিন্তু তাও অনন্যা কিছুই রান্না করতে পারে না। তার শাশুড়ি তাকে অনেক সুন্দর করে বলে, থাক মা, আমি রান্না করছি এখন, তোমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দিব, তুমি গিয়ে শুয়ে থাকো। তার কথা মতো অনন্যা সোজা গিয়ে শুয়ে পড়ে। এদিকে রোমানের বন্ধু তোজো থানায় আসে। ডেইজির কাছে মাপ চাওয়ার জন্য তারা রোমানকে অনুরোধ করে, কিন্তু রোমান কিছুতেই রাজি হয় না। রেগে মেগে তাকে গালাগালি করে তার বন্ধুরা, আর বলে যে মেয়ের জন্য এসব করছিস সেই মেয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। নাচতে নাচতে শুনেই প্রচন্ড রেগে যায় রোমান, কিন্তু যখন সে বুঝতে পারে তার বন্ধু আসলেই সত্য বলেছে, তার বুক ভেঙে যায়। ওদিকে অনু আর সিফাতের সংসারে দিন কেটে যাচ্ছিল। দ্রুত বিদেশ যাওয়ার জন্য সিফাত আইএলটিএস প্রিপারেশন নিতে থাকে, কিন্তু অনু এসে বাইরে ঘুরতে যাওয়ার আবদার করে। তাকে ফুচকা খেতে নিয়ে বের হয় সিফাত। সেখানে এক লোক অনুর গায়ে হাত দেয়, আর অনু রেগে তাকে থাপ্পড় মেরে বসে। সেখানে বেশ একটা সিন ক্রিয়েট হয়, আর সিফাত অনন্যাকে সেখান থেকে নিয়ে আসে। বোঝাই যাচ্ছিল সিফাত একদম সাদাসিধে একটা ছেলে। অনন্যা রেগে গিয়ে তাকে বলে, তোমার তো মেরুদণ্ডই নেই, তোমার সামনে তোমার বউকে অন্য ছেলে স্পর্শ করছে আর তুমি চুপ করেছিলে, কাপুরুষ একটা। তারপরও শান্ত থাকে সাদাসিধে ছেলেটা। পরদিন সকালে উঠে সে জানতে পারে তার বউ সকাল সকাল বের হয়ে গেছে। তার মা জানতে চায় তাদের কোনো ঝগড়া হয়েছে কিনা। সিফাত বলে, না, এরকম কিছুই তো না। যদিও সিফাতরা ভেবেছিল যে অনু বাপের বাড়ি গেছে, আসলে ফাজিল মেয়েটা গিয়েছিল রোমানের সাথে দেখা করতে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। সে গিয়ে রোমানকে বলে তাকে মাফ করে দিতে। সে রোমানের সাথে অন্যায় করায় অনুতপ্ত। সে আরো বলে সে তার সংসারে নাকি সুখী নেই, সে রোমানকে বলতে পারছে না। দুইজনই অঝরে কাঁদতে থাকে। রোমান বলে, তুই ওকে ছেড়ে চলে আয়, আমি সব ভুলে যাব, তোকে অনেক ভালো রাখবো। অনু বলে, আমি তোমার সাথে একবার বেইমানি করছি, কিন্তু আর কারোর সাথে বেইমানি করতে পারবো না। রোমান পাগলের মতো কাঁদতে থাকে, কিন্তু অনন্যা চলে যায়। কল্পনায় রোমান তার আর অনন্যার ফেলে আসা দিনগুলো দেখতে পায়। অনন্যার বাবা তার পেনশনের টাকা তুলে আনে। অনেক আশায় বুক বাঁধে তারা, এবার সব কষ্ট দূর হবে। অনন্যা আর তার জামাইয়ের জন্য একটা বাজেটও রাখে তারা। অনন্যাকে সিফাত এসে সরি বলে, আর অনন্যাও তাকে খারাপ ব্যবহারের জন্য সেদিনের জন্য দুঃখ প্রকাশ করে। আবার স্বাভাবিক হয়ে যায় তাদের সম্পর্ক। শুধু শুধু মাঝখানে অনন্যা রোমানের কাছে গিয়ে জিনিসটাকে একটু কমপ্লিকেটেড করে এসেছিল। আর ওইদিকে ডেইজি নতুন একজনকে রোমানের জায়গায় রিপ্লেস করে দেয়। এই সময় খবর আসে কোর্টে নেয়ার সময় রোমান পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। অনন্যার সিফাত বের হয়েছিল টুকটাক কেনাকাটা করতে। এই সময় সেখানে হাজির হয় রোমান। সে অনন্যাকে তার সাথে চলে যেতে বলে, তার হাত টানাটানি করতে থাকে, আর সিফাত তাকে বাধা দেয়। রোমান এই পর্যায়ে সিফাতের পা ধরে ফেলে আর অনুরোধ করে অনুকে যেন তার সাথে দিয়ে দেয়। সে অনুকে অনেক ভালোবাসে। সে বলে, আমি অনন্যাকে ছাড়া বাঁচবো না ভাই, তোমার পায়ে ধরি, তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে আমার হাতে দিয়ে দাও। সে আবারও অনন্যার হাত ধরে টানতে থাকে। এবার সিফাত তাকে ধাক্কা দিয়ে ফেলে, আর ধাক্কায় রোমান নিচে পড়ে যায়। এক মুহূর্তে যেন আগুন জ্বলে যায় রোমানের গায়ে। পাশে ডাব কাটার দোকানের লম্বা দা হাতে নিয়ে এলো পাথাড়ি কোপাতে থাকে সে সিফাতকে। রক্তাক্ত হয়ে যায় সিফাত। তাকে নিয়ে হাসপাতালে ছুটে যায় অনু। এদিকে ওসি এই খবর পেয়ে ফোর্স নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ে। সিফাতের স্বামী হারা মা ছুটে আসে হাসপাতালে। নিথর হয়ে বসে থাকা অনন্যা তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। একে অন্যকে জড়িয়ে ধরে বুক ভাঙা আর্তনাদে ভেঙে পড়ে তারা, কিন্তু শেষ রক্ষা হয় না। চিরতরে দুনিয়া ছেড়ে চলে যায় শান্ত সাদাসিধা সরল মনের ছেলেটা, যার কোনো অন্যায় ছিল না। সে শুধু একটা মেয়েকে খুব করে ভালোবেসেছিল। চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে এই খবর। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, নিউজ পেপার, পত্রিকা, সবখানে এই খবর। দিকে দিকে হতে থাকে নানান আলাপ আলোচনা। রোমানের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। সবাই সিফাত হত্যার বিচার চায়। রোমান তখন পলাতক। আর কোনো উপায় না পেয়ে সে ফোন করে ডেইজি সরকারকে। তাকে সাফ বলে দেয়, আমি ধরা খেলে আপনারা কেউ বাঁচবেন না। আপনার ইয়াবা ব্যবসার সব তথ্য আমি কিন্তু জানাই দিব। হুমকি দিতেছি না, এটাই বাস্তব। আপনি আমারে বাঁচান, আপনি যাই বলবেন তাই শুনবো। এইখানে অনন্যা বর্তমানে ওসিকে বলে, আমার কি দোষ বলেন স্যার, আমি তো ওকে ভালোবেসে বিয়ে করছিলাম। আসলে কি অনন্যার কোনো দোষ আছে? না তো, মেয়েটা তো বাধ্য হয়ে রোমানের সাথে প্রেম করত, আর পেছনে পেছনে ভালোবেসে সিফাতকে বিয়ে করেছিল। নাকি এখনো অন্য অনেক কিছু জানার আছে বাকি? আবার অতীতের ঘটনা। ওসিকে তার ঊর্ধ্বতন আবার কল দেয়, আর বেশ ঝাঁঝালো গলায় যত দ্রুত সম্ভব রোমানকে খুঁজে বের করে দিতে বলে।
অর্থাৎ ডেইজি রোমানকে কোনো সাহায্যই করবে না। এর জন্য যা প্রয়োজন এসব ব্যবস্থা করতে বলে ঊর্ধ্বতন কর্মকর্তা, কারণ এইটা এখন একটা ন্যাশনাল ইস্যু। ওদিকে রোমানকে তার বন্ধু তোজো কল দেয়। এই বন্ধুর সাথে তার সম্পর্ক বহু দিনের। ছোটবেলার এই দুই বন্ধু ভাইয়ের মতোই তাদের সম্পর্ক। তোজো তাকে বলে তার কাছে চলে আসতে। সে গোপনে তাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেবে বলে ওয়াদা করে। নিরুপায়, ভীত, সন্ত্রস্ত রোমান তার কথায় রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হয় থানায়। আর এই সময় একজন সেন্ট্রি ওসিকে জানায় একটা লাশ পাওয়া গেছে। তবে কি এই বন্ধুও বেইমানি করলো? সে কি রোমানকে ডেজির লোকদের হাতে তুলে দিয়ে হত্যা করলো? এই লাশ কি আসলে রোমানের? কি জানি। তো আবার ঘটনা ফেরে বর্তমানে। ইন্টারোগেশন চলছে অনন্যার। এইবার কান্নায় ভেঙে পড়ে নিরীহ মেয়েটি। তার পরিবার শান্তিতে নেই, কেউ বাইরে মুখ দেখাতে পারছে না। এক পর্যায়ে এত মানসিক ট্রমা সহ্য করতে না পেরে সে আত্মহত্যারও চেষ্টা করেছিল। ফুটফুটে একটা মেয়ে নিয়তির বেড়া জালে নিজের স্বামীকে হারালো নিজেরই প্রাক্তনের আক্রোশে। ইন্সপেক্টর নিজেও তাকে সহানুভূতি জানায় আর বাইরে অপেক্ষমান অনন্যার বাবার সাথে তাকে বাড়ি ফিরে যেতে বলে। অনন্যা উঠে পড়ে। তো বন্ধুরা, এই সময় ওসি বলে, ওহো, আপনার টুইস্টে ভরা গল্প শুনতে শুনতে আপনার উপহারটা দিতেই ভুলে গেছি। অনন্যা বলে, গিফট? কিসের গিফট? ওসি বলে, বসেন বসেন মতিন, আবার গিফটটা নিয়ে এসো। এই সময় সেখানে কাউকে একজনকে আনা হয়। কাকে? তার মুখ না দেখা গেলেও অনন্যার মুখ যে তাকে দেখে মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে তা স্পষ্টই দেখা যায়। সিন ফিরে যায় অতীতে। সে সম্বল প্রিয় বন্ধু তোজোর কাছে এসেছে রোমান। সবাই বেইমানি করেছে তার সাথে। পরিবারহীন ছেলেটা নেশা আর সিন্ডিকেটের বেড়াজালে জড়িয়ে হয়ে উঠেছিল সন্ত্রাসী। তাকে ঠকালো সেই ডেইজি, যার জন্য সে জীবন বাজি রাখত প্রতিনিয়ত। তার সাথে বেইমানি করলো তার ভালোবাসার অনন্যা। কিন্তু নিজের বন্ধু তোজো তার সাথে বেইমানি করেনি, ধরিয়ে দেয়নি তাকে। কেউ ছিল না সেখানে। 2 দিনের অভুক্ত রোমানকে পেট ভরে বিরিয়ানি খাওয়ায় তোজো। সে বলে, সারা দেশের মানুষ তোকে খুঁজছে, পুলিশ তোকে পেলেই ক্রস ফায়ারে মেরে ফেলবে। যে পুলিশটা তোকে মারবে তারও প্রমোশন হবে। আচ্ছা দোস্ত, আমি যদি তোকে খুন করি তবে তো আমারও প্রমোশন হবে রে। তার কথা শুনে হাসতে থাকে রোমান। বন্ধুর রসিকতায় খুব মজা পেয়েছে সে। 2 বন্ধুই হাসতে থাকে। সুন্দর একটা দৃশ্যের অবতারণা হয় সেখানে। হাসতে হাসতেই তোজো গুলি চালায় রোমানের বুকে। হ্যাঁ দর্শক, একে একে 5টা বুলেট সে তার ছোটবেলার বন্ধু রোমানের বুকে ঢুকিয়ে দেয়। বন্ধুত্ব। মৃত্যুর আগে রোমান একটাই কথা বলার সুযোগ পায়, তুইও আমার সাথে বেইমানি করলি। ওসির সামনে অনন্যার পাশে এই তোজোকেই আনা হয়েছিল, আর একে দেখেই মুখের রং উড়ে গিয়েছিল অনন্যার। ওসি বলে, সন্ত্রাসীরও তো ইমান থাকে, তুই তো বেইমান রে। নিজের ছোটবেলার বন্ধুকে কেন খুন করলি তুই? তোজো বলে, কি করবো স্যার, ভালোবাসার মানুষ যদি খুন করতে বলে তবে না কইরে উপায় আছে। এইবার খোলে আসল রহস্য। ভেতরে ভেতরে এই তোজো অনন্যাকে পছন্দ করত। এই ব্যাপারে ভালোভাবেই জানতো অনন্যা, আর এই সুযোগ সে কাজে লাগায় খুব ভালোভাবে। সে গোপনে তোজোকে ডেকে বলে, ওই রোমান বাচ্চাকে পৃথিবী থেকে সরায় দাও, বিনিময়ে তুমি যা চাইবা তাই পাবা, আমার সবকিছু তোমার। ও আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে, আমি ওর এই দুনিয়াতে আর দেখতে চাই না। তোজো উত্তর দেয়, রোমান আর থাকবে না, মরে যাবে। এরপর আর কি, গ্রেফতার হয় অনন্যা, রিমান্ডে স্বীকারোক্তি দেয়, আর জানা যায় খুনের মাস্টার মাইন্ড এই অনন্যাই। শেষ হয় প্রেমের এক রক্তাক্ত কাহিনী, নষ্ট হয় অনেকগুলো জীবন। দোষকার বদরা কি বখাটে রোমানের, সাদা সিধা সিফাতের, লালায়িত তোজোর, নাকি ধুরন্ধর অনন্যার? আমার কি মনে হয় জানেন, দোষ আসলে ভালোবাসার। হায় রে ভালোবাসা, যুগের পর যুগ এই ভালোবাসাকে কেন্দ্র করে কতই না অঘটন ঘটে গেল। ধ্বংস হলো ট্রয় নগরী, মাথা কাটা পড়ল সেন্ট ভ্যালেন্টাইনের। তবুও ভালোবাসা টিকে থাকবে, আজীবন মানুষকে কাঁদাবে, হাসাবে। রবীন্দ্রনাথ যেমন বলে গিয়েছিলেন, বাজিল বুকে সুখের মতো ব্যথা। দর্শক, কাহিনীটি বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। আবারও বলছি, ভিত্তি করে নির্মিত। হুবাহু ফ্রেম টু ফ্রেম ওই ঘটনা কিন্তু না, অনেক চেঞ্জ আছে, বাট এর মূল প্লট একটি সত্য ঘটনা থেকেই নেওয়া হয়েছে। কম বেশি সবাই জানেন এই ঘটনার ব্যাপারে।